বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম। শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। থাকছে বিস্তারিত। অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত। এদিকে দীর্ঘ এক যুগ পর খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এসেছে বাংলাদেশে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। এদিকে তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। এদিকে রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। শিরোনামে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15 আগস্টের নৈপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাচিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। এদিকে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই স্বার্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। এদিকে 24-এর গণ অভ্যুত্থান নৈপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতার পর্যবসিত হবে। এদিকে 75-এর হত্যাকাণ্ডে নৈপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুব স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টেড হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ করে সাইন পড়ার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদারাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরও বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি শুরু হয় এবং হতাহত হয় দুপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবী বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের বিপ্লবী সামরিক অভ্যুত্থান। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন জনাব মেজর ডালিম। বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় 2000 মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
এদিকে তিনি সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামাত ইসলামে আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেছেন। এদিকে থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি আরও ছিলেন অনেক নেতা কর্মী। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে, তাই তাদের বিদায়টা মোটে সম্মানজনক হয়নি। এদিকে ইতিহাস পরিচালনা করে যায় এমন লজ্জাজনক বিদায় ইতিহাসের কারণে হয়নি। আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি, বরং তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিন্তু আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সুবিধার জন্য প্রশ্ন রেখে জানতে চান, যারা অকারণে মানুষ হত্যা করেছে তাদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যৌক্তিক, কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচকভাবে সমাধান করতে চায়নি, বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। মূলত তাদের অতিশ্র দাবিকে উপেক্ষা করতে হাজার হাজার মানুষ খুন করে নির্মম পাশবিকতার পরিচয় দিয়েছে। তারা শুধু আবু সাইদ বা মুগ্ধের মতো ছাত্রদের নয়, বরং সকল শ্রেণী মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। তাদের জিজ্ঞাসা করেই রেহাই পায়নি নারী, শিশু, বৃদ্ধরাও। এদিকে মায়ের কোলে দুগ্ধজাত সন্তান নিরাপদ ছিল না তাদের হাতে। এরপরও ফেসিবাদ ক্ষমতায় দিবান্তপ্নে বিবর, কিন্তু জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না কখনো আর, বরং যে কোনো মূল্যের দেশে ফেসিবাদ অতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে সরকার। এদিকে আমিরে জামায়াত আরও বলেন, আওয়ামী অপশাসন দুঃশাসনে রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করা হয়েছে। তারা ব্যাংক, বিমা সহ অর্থনৈতিক সকল প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মূলত তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন। জনগণ তাদের এমন অপশাসন দুঃশাসন ফিরতে চায় না। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমিরে জামায়াত বলেন, নিজেদের অতীতের দিকে তাকান, ভালো করলে জনগণ আপনাদেরকে আবারও বেছে নেবেন, অন্যথায় অবশ্যই প্রত্যাখ্যান করবেন। তিনি জনগণকে আস্থায় নিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এদিকে কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি দেশটির রাজধানী দোহায় অবতরণ করবে। স্থানীয় সময় রাত 1:30টায় সেখান থেকে অ্যাম্বুলেন্সটি দিলে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। এদিকে সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। কাতার এয়ারওয়েজ সূত্রে জানা গিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স 16 জন আরোহী থাকবেন। ফ্লাইটটির ক্যাপ্টেন অ্যান্থনি জেমিসন কানাডার নাগরিক, তিনি সহ ফ্লাইটে 8 জন ক্রু থাকবেন। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি পাশাপাশি সম্ভাব্য জরুরি প্রয়োজন প্রস্তুত থাকবে আরেকটি এয়ারক্রাফট। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি খালেদা জিয়াকে বহনের জন্য তিনি যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন সেটি এয়ারবাস 319 মডেলের উড়োজাহাজ। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির তৈরি এই অত্যাধুনিক উড়োজাহাজ জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা দিতে পারে। এটি বেশি দ্রুতগতির উড়োজাহাজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা সরঞ্জামের জন্য এটি অন্যান্য একক কথায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সকে বলা যেতে পারে একটি উড়ন্ত হাসপাতাল। এতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের সুবিধা চিকিৎসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর পশ্চিম থানার রবীন্দ্র সরণিতে সাব্বির হোসেনকে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে সকাল 10টার দিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলা তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিকে এর বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমুর রহমানের আদালত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে দিয়েছেন।
আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, এই মামলায় গত 30 ডিসেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, কিন্তু ওই দিন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর পর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে শুনানির দিন ধার্য করে আদালত। এদিকে মামলা সূত্রে জানা গিয়েছে, সাব্বির হোসেন রাজধানীর একটি বায়োবিট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরে 18 জুলাই উত্তরা পশ্চিম থানার 7 নম্বর সেক্টরে রাজকো মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র সরণিতে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। সাব্বিরের গলায় গুলি লাগে। পরে আবার হানিফ নামে একজন উত্তরা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সাব্বিরকে মৃত ঘোষণা করা হয়।